আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফের ইউটিউব চ্যানেলে। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে প্রতিবারই একটা ভিডিও আনি। কোয়ার্টার ফাইনালে ফার্স্ট লেগ হয়ে গিয়েছে, 4টা খেলা ফলাফল আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। তো এই ভিডিওটা শুরু করে দিলাম। ট্যাকটিক্যাল অ্যানালাইসিস একটু আলোচনা করব, তার আগে ফলাফলগুলো একটু জেনে নেই। আর্সেনাল রিয়াল মাদ্রিদকে 3-0 গোলে উড়িয়ে দেয় নিজেদের মাঠে। বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে ইন্টার মিলান 2-1 গোলে জিতে আসে। বার্সেলোনা 4-0 গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে নিজেদের মাঠে উড়িয়ে দেয় এবং পিএসজি 1-0 গোলে পিছিয়ে পড়েও 3-1 গোলে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে হারিয়ে দেয়। তো 4টা খেলা নিয়ে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস এর আগে কিছু আমার এক্সপেকটেশন আনএক্সপেকটেশন নিয়ে একটু আলোচনা করি। আর্সেনাল 3-0 গোলে নিয়ে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করিনি। আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে রিয়াল মাদ্রিদ জিতে যেতেও পারে। তবে ইতিহাস সাক্ষী রিয়াল মাদ্রিদ এখনো আর্সেনালের বিপক্ষে কোনো গোল দিতে পারে নাই। নিজেদের মাঠে পারবে না কিনা সেটা একটা বড় বিষয়, এবং নিজেদের মাঠে পারলেও তারা সেই গোল ডেফিসিট কভার করে নেক্সট রাউন্ডে যাবে না কিনা এটা একটা বড় চ্যালেঞ্জ আনচেলত্তির রিয়াল মাদ্রিদের জন্য। তবে আর্সেনালের আর্টেটা অসাধারণ খেলেছে, এটা মানতেই হবে। যদিও লাকিলি 2টা ফ্রি কিকে ডেক্লান রাইসের গোল হয় এবং মেরিনোর অসাধারণ ট্যাকটিক্যাল গোলের মাধ্যমে আর্সেনাল 3-0 গোলে এগিয়ে গেল। আর্সেনাল কিন্তু অ্যাকচুয়ালি ডমিনেটিং ভাবে খেলছিল। এই খেলাটা হয়েছিল 2 হাফের খেলা। আর্সেনাল প্রথম হাফে পজিশন বেস ফুটবল খেলে গ্যাপ ক্রিয়েট করে স্পেস অকুপাইং খেলা খেলেই কিন্তু রিয়াল মাদ্রিদকে পরাস্ত করার চেষ্টা করছিল। আর্সেনাল খেলেছিল 4-3-3 ফরমেশন এগেইনস্ট রিয়াল মাদ্রিদের 4-4-2 ফরমেশনের এগেইনস্টে, এবং সেই 4-4-2 তে কিন্তু তারা যথেষ্ট গ্যাপ ক্রিয়েট করি তারা ঢুকছিল। এবং শুধু ডেক্লান রাইস না, থমাস পার্তেও কিন্তু অসাধারণ খেলেছে, এবং স্পেসিফিক্যালি ওদেগার্ড আসলে চূড়ান্ত ফর্মে ফিরে এসেছে, এবং ওদেগার্ডের অর্কেস্ট্রার মাধ্যমেই কিন্তু আর্সেনাল বারবার রিয়াল মাদ্রিদকে পরাস্ত করার চেষ্টা করছিল। সেকেন্ড হাফে গিয়ে ঠিক কাহিনীটা উল্টা হয়ে গিয়েছে। রিয়াল মাদ্রিদ পজিশন বেস খেলা শুরু করেছে এবং আর্সেনাল অপর পাশে পুরোপুরি কাউন্টার অ্যাটাকে খেলা খেলেছিল। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, আর্সেনাল কিন্তু ইন বিটুইন লাইন বেশি রান দিচ্ছিল। মানে উইং, সাধারণত কাউন্টার অ্যাটাক হলে কি হয়, উইঙ্গাররা উপরে দৌড় দেয়, কিন্তু আর্সেনালের যেটা হয়েছে ওদেগার্ড এবং ডেক্লান রাইস মেইনলি কাউন্টার অ্যাটাকের অর্কেস্ট্রা হিসেবে কাউন্টার অ্যাটাক করে যাচ্ছিল। অপর পাশে রিয়াল মাদ্রিদের কামাভিঙ্গা এবং মদ্রিচ অবশ্যই গ্রেট প্লেয়ার, কিন্তু কথা হচ্ছে মদ্রিচ কিছুটা স্লো হয়ে যাওয়াতে এবং কামাভিঙ্গা মানে কিছুটা বুদ্ধিহীন ভাবে ট্যাকেল গুলা করাতে কিন্তু আলটিমেটলি সে রেড কার্ডও খায়, মানে 2টা ইয়েলো কার্ড মিলে রেড কার্ড খায়। কিন্তু কামাভিঙ্গাকে যেভাবে আর্তেতা ফ্রি করে দিয়েছে যে না তুমি খেলো, তোমার মতো করে খেলো, ও যখন বল নিয়ে উপরে উঠতেছিল তাকে কিন্তু ইজিলি কেউ ট্যাকেল করছিল না, তাকে ফ্রি রোলে ছেড়ে দিচ্ছিল। অপর পাশে তারা যেটা করছিল, মার্ক করছিল ভিনিসিয়াসকে, এবং ভিনিসিয়াসের পায়ে যখন চলে গিয়েছে বল, তারা কিন্তু ভিনিসিয়াসকেও ট্যাকেল করছিল না যে তোমাকে মার্ক করবো, গার্ড দিব, তুমি শুট দূর থেকে করার চেষ্টা করো, শুটে গোল হবে না। এবং তাই হচ্ছিল। তারা ইন বিটুইন স্পেস গুলো অকুপাই করে আর্সেনাল বারবার রিয়াল মাদ্রিদের পাসিং লেনটাকে বন্ধ করে দিচ্ছিল, এবং সেটাতেই কিন্তু বেশি ইফেক্টিভ হয়েছে। আপনারা যদি দেখেন পুরা মাঠে কিন্তু রড্রিগো খেলেছে, কিন্তু আনফরচুনেটলি রড্রিগোকে কিন্তু দেখা যায় নাই, বরং বেলিংহামকে বেশি দেখা গিয়েছে, কারণ কি ক্যারিং দ্য বল বেলিংহামের বেশি ছিল, দ্যাটস ওয়াই বেলিংহামকে কিন্তু বেশি দেখা গিয়েছে। কিন্তু তারা পাসিং রেঞ্জটাকে কাট আউট করে দেওয়াতে যেটা হয়েছে, রিয়াল মাদ্রিদ পাস করতে পারছিল না, যেই কারণে মদ্রিচ কালকে কিছুটা হলেও চুপ হয়ে গিয়েছিল। যদিও মদ্রিচের যদি রেটিং দেখেন যথেষ্ট ভালো, কিন্তু তারপরও যেই মদ্রিচ ইজিলি যে কোনো বল বানিয়ে দিতে পারে, সেই মদ্রিচ কিন্তু কালকে বল বানিয়ে দিতে পারে নাই, কারণ কি ওই যে পাসিং রেঞ্জটা আটকে দিয়েছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস করেছে আর্সেনাল, যখন ডিফেন্সিভ ফেজে যায় তখন তারা 6 জন ডিফেন্ডার অ্যাকুমুলেট করে। মানে সাকা মোটামুটি বলা যায় লেফট ব্যাক হিসেবেই খেলেছিল, যে জায়গায় জাস্টিন টিম্বার মোটামুটি সবচেয়ে অ্যাডভান্স পজিশনে যাওয়ার কথা ছিল অন্যান্য ম্যাচে যেটা দেখা যায়, সেই জায়গায় সে কি কাইন্ড অফ লাইক সেন্টার ব্যাক হিসেবে কিন্তু কালকে অ্যাপ্রোচ করছিল। যখন আর্সেনালে পায় বল তখন ডিফারেন্ট অ্যাপ্রোচ হয়ে যায়, তারা থ্রু সেন্টার তারা এগিয়ে যাচ্ছে, কারণ কি মডরিচ এবং কামাভিঙ্গা যখন অ্যাডভান্স পজিশনে চলে যাচ্ছিল, পিছিয়ে একটা গ্যাপ ক্রিয়েট করে যায়, যেই গ্যাপটা কিন্তু ইজিলি ব্রেকডাউন করে যাচ্ছিল। এবং ভ্যালভার্দে খুবই মানে অনেক দৌড় দৌড়িয়েছে, কিন্তু আনফরচুনেটলি যেহেতু সেন্টার দিয়ে বলগুলো অ্যাটাকে যাচ্ছিল, তাই ভ্যালভার্দে কিছুটা নিষ্প্রম হয়ে গিয়েছিল। সেই জায়গায় রুদিগার্ডের উপর বেশি চাপ পড়েছিল এবং এসেন্সিওর উপরে বেশি চাপ পড়েছিল। যথেষ্ট ভালো খেলেছে, এবং কোর্তোয়া কালকে যদি না থাকতো হয়তোবা রিয়াল মাদ্রিদ আরো অনেক বেশি গোল খেয়ে বসতো। এবং কোর্তোয়াকে ক্রেডিট দিতে হয়, স্পেসিফিক্যালি 2টা ডাবল সেভ দেওয়া আসলে চারটিখানি কথা না, এবং একটা যে গোল মানে আলাবার যে সেভটা করে বল মানে গোল লাইন ডিফেন্স করে, অসাধারণ ছিল। তবে নেক্সট ম্যাচ সান্তিয়াগো বার্নাবুতে, যদিও সান্তিয়াগো বার্নাবুতে এসি মিলান তাদেরকে হারিয়ে আসছে, বার্সেলোনা তাদেরকে হারিয়েছে, তো তারা যে এটা একদম নিজেদের দুর্গ সেটাও কিন্তু না।
তবে আমার মনে হয় না আর্সেনাল আসলে ওইখানে গিয়েও এরকম কমান্ডিং খেলা খেলবে। তবে আর্সেনাল কিছুটা বলা যায় যে তাদের জন্য ইজিয়ার ফিকচার হয়ে গিয়েছে। তারা যদি একটু সাবধানে খেলে হয়তোবা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়া তাদের সম্ভাবনাটাই বেশি। তবে হ্যাঁ, নেক্সট খেলাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে ১ বা ২-০ গোলে রিয়াল মাদ্রিদ জিতে যাবে। চলে আসি বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলান। বাংলাদেশি ম্যাক্সিমাম ছেলেপেলেই কিন্তু এটা সন্দেহ করেছিল যে বায়ার্ন মিউনিখ ইজিলি জিতে যাবে। আমরা যারা সিরিএ ফ্যান, আমি নিজে এসি মিলানের ফ্যান। তো আমাদের কাছে এক্সপেকটেশন ছিল ইন্টার মিলান ইজিলি জিতবে এবং তাই হয়েছে। তারা ইজিলি জিতেছে। প্রথমেই লতারো মার্টিনেজ এবং থুরামের গোলে তারা এগিয়ে যায় এবং ওয়াও! এটাও একটা গোল অফ দ্য উইক হওয়ার মতো একটা গোল ছিল। থুরামের যে অ্যাসিস্ট ছিল ব্যাকে এবং লতারো মার্টিনেজ যেভাবে কভার আপ করে গিয়েছে, অসাধারণ একটা গোল ছিল। তারপরে বায়ার্ন মিউনিখ থমাস মুলারের মাধ্যমে তারা গোল শোধ করে এবং এই মৌসুমে সম্ভাব্য থমাস মুলার বায়ার্ন মিউনিখ ছেড়ে দিবে। ওটা নিয়ে আমি একটা ভিডিও আনবো। তো বায়ার্ন মিউনিখে হয়তোবা শেষ গোল সে দিয়ে দিয়েছে। আনফরচুনেটলি সেই গোলে তারা জিততে পারে নাই। ইন্টার মিলান আবারও বায়ার্ন মিউনিখকে আরেকটি গোল দিয়ে এগিয়ে যায় ফ্রাতেসির সে বিখ্যাত গোল দিয়ে এবং ইন্টার মিলান ২-১ গোলে অ্যাওয়ে ম্যাচ জিতে আসে। আমার মনে হয় না সান সিরোতে এসে ইন্টার মিলান হারবে বায়ার্ন মিউনিখের কাছে। একটা ড্র হইলেই কিন্তু যথেষ্ট। ইন্টার মিলান বায়ার্ন মিউনিখের কথা বলাতে আরেকটা জিনিস বলবো। এইবারে অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম ইন্টার মিলান এবারে ট্রেবল জেতার সম্ভাবনা আছে এবং আপনারা দেখেন তার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাদের দিকে সবকিছু মিলছে। বায়ার্ন মিউনিখের সাথে মানে ইন্টার যেবার শেষবার ট্রেবল জিতে সেবারে কিন্তু বায়ার্ন মিউনিখকে ফাইনালে হারায় এবং সেই ফাইনালটা ছিল থমাস মুলারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এইবারে যেহেতু সে ডিক্লেয়ার করেছে বায়ার্ন মিউনিখ ছেড়ে দিচ্ছে, সে হয়তোবা ইউরোপে আর থাকবে না, সে অন্য দেশে চলে যাবে। মানে ওই ইউরোপের বাইরে চলে যাবে। সেই হিসেবে থমাস মুলারের শেষবার এবার আবার ইন্টার মিলানকে ফেস করে এবং ইন্টার মিলানের কাছে হেরে গিয়েছে। হয়তোবা নেক্সট লেগেও হেরে সে বাদ পড়ে যেতে পারে এবং সেই ইন্টার মিলান কিন্তু ট্রেবলের দিকে এগিয়ে যাচ্ছে। তারা কোপা ইতালিয়াতে অ্যাডভান্স পজিশনে আছে এসি মিলানকে হারিয়ে। লিগে তারা ৩ পয়েন্ট এগিয়ে আছে নাপোলি থেকে এবং চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তারা অ্যাডভান্স পজিশনে রয়েছে এবং ইনজাগির দলটাকে যদি ব্রেকডাউন করতে হয় মানে খুবই চমৎকার। বাকি ৩টা দল মানে আর্সেনালের ডেকনাল্ড রাইস এবং থমাস পার্টে ডিফেন্সিভ মিডফিল্ডার খুবই কার্যকরী ছিল। বার্সেলোনা ক্ষেত্রে পেদ্রি এবং লুক ডি জং দুইজনই খুব চমৎকার খেলেছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে, যেই কারণে ৪-০ গোলে জিতে এবং পিএসজিতে ভিতিনহা নেভেস অসাধারণ খেলা খেলাতে অবশ্যই ফাবিয়ান রুইজ তো আছেই, কিন্তু ভিতিনহার অসাধারণ খেলা খেলে কিন্তু পিএসজি জিতে যায়। অপর পাশে ইন্টার মিলান একমাত্র দল যেখানে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডারই খেলা নাই। তারা 3-5-2 ফরমেশনে খেলায় এবং 3-5-2 ফরমেশনের মধ্যে মাঝখানে যে সেন্ট্রাল মিডফিল্ডার তিনজন ছিল, বারেলা মোটামুটি বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলেছে এবং মিখেতারিয়ান শ্যাডো স্ট্রাইকার হিসেবে খেলেছিল এবং হাকান চালহানoglu অ্যাজ এ প্লে মেকার হিসেবে খেলেছে। বায়ার্ন মিউনিখে যে ভুলটা ছিল সেটা হচ্ছে হাকান চালহানogluকে গার্ড দেওয়ার জন্য রাফায়েল গারেরা যে মূলত ফুল ব্যাক তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলিয়েছে যাতে হাকান চালহানogluর পাসিং রেঞ্জটাকে সে ক্লোজ আপ করতে পারে। মিখিতারিয়ান এবং বারেলার জন্য তারা কোনো প্ল্যান করে নাই এবং মিখিতারিয়ান বারেলা যেহেতু ফ্রি রোল হয়ে গিয়েছে সেই হিসেবে কিন্তু ইন্টার মিলান অ্যাটাকিং রেঞ্জটা আরো বেড়ে গিয়েছে। আমরা শুধু থুরাম এবং মার্টিনেসকে দেখেছি কিন্তু পিছন থেকে যে মিখিতারিয়ান এবং বারেলা সমানে উপরে উঠে যাচ্ছিল, শ্যাডো স্ট্রাইকারের মতো কাজ করছিল এবং ফুল ব্যাক দুইটা মোস্ট অ্যাডভান্স পজিশনে চলে যাচ্ছিল। কিছুটা বলা যায় ট্রায়াঙ্গুলার ৪ ম্যান ডিফেন্সে ইন্টার মিলান খেলে। অপর পাশে অ্যাটাকিং পজিশনে ৫ জন প্লেয়ার কনস্ট্যান্ট থাকতেছিল এবং ওই ওভারলোডে কিন্তু বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার গুলো ভুল করে বসে, যেটা কিম মিন জায় যে ভুলটা করে সেই কারণে কিন্তু ইন্টার মিলানের কাছে হেরে যায়। আরেকটা জিনিসও আছে, লাক একটা বড় বিষয়। হ্যারি কেনের যে মিসটা হয়, দুইটা মিস আসলে মানে এগুলা হ্যারি কেন রেগুলার বেসিসে গোল দেয়, সেই জায়গায় গতদিন কিন্তু এগুলা মিস। বল মাঠের বাইরে চলে যাচ্ছে, গোলকিপার পর্যন্ত জানে যে এটা বল বাইরে চলে যাচ্ছে, সো সে তার কোনো রিফ্লেক্স কিছুই ছিল না। সো আনফরচুনেটলি ইন্টার মিলান যেহেতু অ্যাওয়ে ম্যাচ জিতে এসেছে এবং ভাগ্য কিভাবে সহায় দেয়, যেবার ট্রেবল জিতে সেবারে সেমিফাইনালে কিন্তু বার্সেলোনার সাথে ফেস করে এবং এইবারও কিন্তু বার্সেলোনাকেই তারা ফেস করবে। সেইবারে বার্সেলোনা লিওনেল মেসি সবচেয়ে চমৎকার ফর্মে ছিল, এবারও কিন্তু ইয়ামাল, লিভেন্ডোস্কি এবং রাফিনহার নিয়ে সবচেয়ে চমৎকার ফর্মে আছে। তো বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলানের একটা সেমিফাইনাল হবে। অ্যাজ এ সিরিয়ে ফ্যান আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবং লজিক্যালি কেন জানি মনে হচ্ছে ইন্টার মিলান চলে যাবে। এবারে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ৩ নাম্বার গোল খেয়েছে তারা, টোটাল চ্যাম্পিয়ন্স লিগে ৩টা গোল খেয়েছে। একটা গোল বায়ার লিভারকুসেনের কাছে গিয়েছে, এখন বায়ার্ন মিউনিখের কাছে গিয়েছে। তো তারা জার্মান টিমের বিপক্ষে কিন্তু গোল খাচ্ছে, এখন স্প্যানিশ টিমের বিপক্ষে তারা কোনো গোল খায় না এবং ইন্টার মিলান সেই দল যে আর্সেনালকে কিন্তু বিট করেছে, শুধু বিট করে নাই, পুরা ম্যাচে মাত্র ২টা শট অন টার্গেট ছিল আর্সেনালের। সো ইন্টার মিলানকে ভয় পাওয়া উচিত।
তো চলে আসে বার্সেলোনার গল্পে। কি বলবো, এবারে চ্যাম্পিয়ন্স লিগ যদি কেউ ডিজার্ভ করে, একটা টিম যদি ডিজার্ভ করে, সেই টিমটা কিন্তু বার্সেলোনাই। যেই চমৎকার খেলা দেখাচ্ছে ফ্লিকের টিম, বার্সেলোনা যদি কাপ না জিতে সেটা বলবো একটা আপসেট হতেই পারে। ইন্টার মিলান হ্যাঁ ব্রিলিয়ান্ট খেলতেছে, কিন্তু বার্সেলোনার মতো এত সুন্দর ফুটবল কিন্তু ইউজুয়ালি কেউ খেলতেছে না। পিএসজি একটা টিম যে খেলতেছে, বাট বার্সেলোনা থেকে সুন্দর না। বার্সেলোনার লিভেন্ডস্কি তো অবশ্যই ভালো ফর্মে আছে, রাফিনহা অসাধারণ ফর্মে আছে, ইয়ামাল চমৎকার একটা প্লেয়ার, কিন্তু তাদের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে পেড্রি। মানে সে যেই যেই ম্যাচ হয়তোবা বার্সেলোনা হারে, আমার কাছে কেন জানি মনে হয় পেড্রি সেই ম্যাচগুলো ভালো খেলে না দেখে হারে। আর পেড্রি যদি ফুল ফর্মে থাকে সেই ম্যাচগুলো অবশ্যই জিততে হবে। কিছুটা বলা যায় অন্যান্য প্লেয়ার গুলা যেভাবে আমরা আলোচনা করি, পেড্রি সেই তুলনামূলক আলোচনা পাত্র হয় না, তুলনামূলক আন্ডাররেটেড বলা যায়। আর লুক দিয়ং, সে কালকে ক্যাপ্টেন সারমেন্ট পড়া ছিল এবং ক্যাপ্টেন সারমেন্ট সে পারফেক্টলি দিয়েছে। কুবার্সি গোল করেছে, কিন্তু কুবার্সির গোল থেকেও ইম্পর্টেন্ট ছিল ডিফেন্সিভ ওয়ার্কআউট। বরুসিয়া ডর্টমুন্ড কোনো অ্যাটাক ওর এখান থেকে অন্তত ঢুকতে পারে না। অপরপাশে ইনিগো মার্টিনেজ থেকে কিছুটা ঢুকলো, তার ট্যাকলিং গুলো খুবই সুন্দর ছিল, কিন্তু কুবার্সির মার্কিং গুলা অসাধারণ ছিল। সে যেভাবে মার্ক করে রেখেছে, তার লাইন দিয়ে কোনো অ্যাটাকার ঢুকতে পারে না, হুইচ ইজ রিয়েলি গুড। কুন্দে তো বলবো, কুন্দের কথা কি বলার আছে, কিছু বলার নেই। তবে বার্সেলোনা এই টিম, ফ্লিকের এই টিম যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে, আমার মনে হয় আমি সহ সবাই খুশি হবে। চলে আসি পিএসজির কথা। পিএসজি একটা সময় বাদ হয়ে যাচ্ছিল, তারা 25-26 নম্বর র্যাঙ্কিং এ ছিল। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে নেক্সট ম্যাচ ম্যান সিটিকে তাদের হারাইতেই হবে, তাদের নেক্সট রাউন্ডে যেতে হইলে দেন স্টুটগার্টের সাথে তাদের জিতা পরাজয় এগুলো একটা ডিপেন্ড করে, এবং ম্যানচেস্টার সিটিকে তারা 4-2 গোলে হারিয়ে দেয়। তারপর স্টুটগার্টকেও বড় ব্যবধানে হারায়, প্লে অফে আসে, প্লে অফেও তারা জিতে, দেন লিভারপুলকে ফেস করে প্লে অফে তারা জিতে হচ্ছে স্টাদে ব্রেস্টর বিপক্ষে 10-0 গোলে অ্যাগ্রিগেশন। দেন লিভারপুলের কাছে প্রথম ম্যাচে হেরে যায়, এনফিল্ডে গিয়ে তারা ঠিকই জিতে আসে দোন্নারুমার অসাধারণ গোলকিপিং এর কারণে, এবং লিভারপুলকে পেনাল্টি শুটআউটে তারা হারিয়ে চলে আসে কোয়ার্টার ফাইনালে তারা ফেস করে অ্যাস্টন ভিলা উনাই এমরের দল। উনাই এমরে বিখ্যাত কেন, কারণ কি যে কোনো নকআউট স্টেজে উনাই এমরে কিছু না কিছু রেজাল্ট আনতে পারে। সেভিয়া নিয়ে সে টাইটেল জিতেছে, ভিলারিয়াল নিয়ে সে টাইটেল জিতেছে, আর্সেনাল নিয়ে সে ফাইনাল খেলেছে। তো হি ইজ আ রিচ কোচ ফর নকআউট স্টেজেস। তো পিএসজির বিরুদ্ধে কিছু একটা করে দেখাইতে পারে, এবং তাই হয়েছে। প্রথমেই অ্যাস্টন ভিলা গোল দিয়ে দেয়, আনফরচুনেটলি পিএসজি ঠিকই কামব্যাক করে, আরেকটি ইংলিশ দলকে তারা হারিয়ে দিল। এইবারেই তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, লিভারপুলকে হারিয়েছে, নাও অ্যাস্টন ভিলাকে হারাচ্ছে। আনফরচুনেটলি তারা একমাত্র আর্সেনালের কাছে হেরে যায়। তো ইংলিশ দল 4টা এসেছিল, 4টার মধ্যে 3টাকেই তারা হারিয়েছে। নেক্সট ম্যাচে, তাদের অ্যাওয়ে ম্যাচে অন্তত ড্র করলে কিন্তু পিএসজি নেক্সট রাউন্ডে চলে যাবে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে পিএসজি নেক্সট ম্যাচ জিতে যেতে পারে। তো পিএসজি একটা দল যে টাইটেল ডিজার্ভ করে। আমি অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছিলাম, প্রথমেই যে দলটা হেরে যায়, বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই দল যখন এসে পড়ে নকআউট স্টেজে তারা কোনো না কোনো ভাবে জিতে যায়। যেমন ইতালি প্রতিটা ওয়ার্ল্ড কাপ তারা যখন জিতে মোটামুটি বাদ পড়ে যাবে, রূপকথার গল্পের মতো কোন একটা নায়ক আসে, নায়ক এসে জিতায় দেয়। সেম ওসমান দেমবেলে এইবারে পিএসজি নায়ক, ভিতিনহা নায়ক, দোন্নারুমা নায়ক, এবং আপনি দেখেন ইতালিয়ান গোলকিপার। সো ইতালিয়ান গোলকিপার মানে টাইটেল কন্টেন্ডার। এবারে চ্যাম্পিয়ন্স লিগ আসলে চমৎকার হচ্ছে, এবারে চ্যাম্পিয়ন্স লিগ আসলে ভালো লাগতেছে, কি আর বলবো। তবে হ্যাঁ, নেক্সট রিটার্ন লিগে আমরা কিছু মিরাকুলাস রেজাল্ট হয়তো বা দেখতে পারি। আর্সেনাল রিয়াল মাদ্রিদের খেলাটা আমি বেশি অবজার্ভ করবো, কারণ কি আর্সেনাল রিয়াল মাদ্রিদের খেলায় হয়তো বা কোনো একটা মিরাকুলাস ঘটনা ঘটেও যেতে পারে, তাহলে নর্মাল ভাবেই আর্সেনাল জিতে আসতে পারে। তবে হ্যাঁ, আর্সেনাল রিয়াল মাদ্রিদকে হারিয়ে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য একটা সুবিধা হয়ে গেছে, কারণ কি এখন ইংলিশ প্রিমিয়ার লিগ আগামী মৌসুমে 5টা টিম খেলবে। তো সেই হিসাবে নিউক্যাসল ইউনাইটেড এবং নটিংহাম ফরেস্ট আসতে পারে। হ্যাঁ, তারা বড় দল না, কিন্তু তারা এক্সাইটিং কিছু খেলা দেখাচ্ছে, যে জিনিসটা কিন্তু আমি এক্সপেক্ট করি। তো আগামী মৌসুমে লিভারপুল তো ইজিলি আসতেছে, আর্সেনাল আসতেছে, তবে আমার কাছে সবচেয়ে বেশি ইচ্ছা হচ্ছে নিউক্যাসল অন্তত চ্যাম্পিয়ন্স লিগ খেলো। গতবার যখন নিউক্যাসল খেলেছিল তারা গ্রুপ অফ ডেতে ছিল, তার আগে যখন লাস্ট যেবার খেলেছিল নিউক্যাসল সেবারও গ্রুপ অফ ডেতে ছিল। তো নিউক্যাসল ইউনাইটেড যতবারই আসে ততবারই গ্রুপ অফ ডেথ ফর্ম হয়। সো আগামীবার নিউক্যাসল ইউনাইটেড এবং নটিংহাম ফরেস্ট যদি আসে খুবই ভালো লাগবে। নটিংহাম ফরেস্ট বলাতে একটা জিনিস বলি, নটিংহাম ফরেস্ট কিন্তু 2বার চ্যাম্পিয়ন্স লিগ উইনার, যেই জায়গায় আর্সেনাল কিন্তু কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয়, আর পিএসজি তো কখনো জিতে নেয়। পিএসজি ফর্মিত হয়েছে 1970s-এ। সো নটিংহাম ফরেস্ট একটা ওল্ড টিম ব্যাক করতেছে, সো ইটস এ গুড থিং। অ্যাস্টন ভিলা যেমন এবারে ব্যাক করে যথেষ্ট ভালো খেলেছে,
যথেষ্ট কমান্ডিং ভাবে এসেছে, টপ 8 এর মধ্যে ছিল এবং এইবারে পিএসজির সাথে ভালো ফাইট দিয়েছে। আনফরচুনেটলি পিএসজি একটু বেশি স্ট্রং হয়ে গেছে এবং নিজেদের মাঠের হোম অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে কিন্তু পিএসজি ৩-১ গোলে জিতে এসেছে। তো নেক্সট ৪টা ম্যাচে প্রেডিকশন হিসেবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আর্সেনাল থ্রু, ইন্টার মিলান থ্রু, বার্সেলোনা থ্রু এবং পিএসজি থ্রু। তো সেই হিসেবে ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনার ম্যাচ হবে খুবই এক্সাইটিং একটা ম্যাচ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ এবারে হবে। যদিও বেনফিকা ভার্সেস বার্সেলোনা ম্যাচ ৪-৫ গোলে যেটা বার্সেলোনা জিতেছে সেটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, কিন্তু এখানে হবে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচে। আর পিএসজি ভার্সেস আর্সেনালের খেলা, তো পিএসজি থাকবে একটা রিভেঞ্জ ম্যাচ, যে আর্সেনালের কাছে তারা হেরেছিল, তো এইবারে তারা আর্সেনালের কাছে জিতে হয়তো বা ফাইনালে যেতে হতে পারে। তো আমরা নতুন একটা চ্যাম্পিয়ন হয়তোবা এবারে দেখার সম্ভাবনা আছে। পিএসজি অথবা আর্সেনাল যদি ফাইনালে যায় তাহলে কিন্তু নতুন একজন চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তো আমি অন্তত এক্সপেক্ট করি নতুন একজন চ্যাম্পিয়ন্স লিগ জিতুক। অনেক বছর এই দলগুলা তো চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছে। আমি অন্তত খুশি হব একটা নতুন ফরম্যাটের নতুন উইনার এসেছে। এই জিনিসটা যদিও বারবার হয়ে আসছে। নতুন ফরম্যাট হইলেই কোনো না কোনো নতুন দল কিন্তু একটা শখ জাগায়। এবারে কে শখ জাগাবে এটা হচ্ছে বড় বিষয়। তো অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করেন, লাইক দেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়েন। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।